নমস্কার। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের 161তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের MFS এর তরফ থেকে আজকের অনুষ্ঠান রবি উৎসবে রবি কিরণে। এই উৎসবে আমরা নাচ, গান, আবৃত্তি, নাটক এবং সর্বোপরি রবীন্দ্র আলোচনা নিয়ে একটি উৎসব উদযাপন করতে চলেছি। তো শুরু করা যাক আজকের অনুষ্ঠান সুদীপ্তকে নিয়ে। আজ 25শে বৈশাখ 1429। আজ থেকে 161 বছর আগে আমরা তথা বাঙালিরা তথা গোটা ভারতবর্ষ এছাড়া বলতে পারেন গোটা বিশ্ব পেয়েছিল এক রত্নকে। তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার প্রিয় বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চলুন আজ তার 161তম জন্মবার্ষিকীতে জেনে নেওয়া যাক তার সম্বন্ধে নানান জানা অজানা গল্প, এবং এই জানা অজানা গল্পের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটাকে চালিত করব। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকেলে কভু নাওয়া হলো পরে, আঁচল ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। শুনলাম অর্ণব ভট্টাচার্যের কাছে রবি ঠাকুরের অন্যতম কবিতা আমাদের ছোট নদী। রবি ঠাকুরের 161তম জন্মবার্ষিকী পালন করছি আমরা MFS এর তরফ থেকে। রবি ঠাকুরের লেখনীতে রয়েছে অসংখ্য ছোট গল্প, গান, কবিতা, নাটক ইত্যাদি ইত্যাদি, যার কোনো শেষ নেই। এক জীবনে পড়ে তা কখনোই শেষ করা যায় না। তার লেখনীর কিছু সম্ভার নিয়ে আমাদের মধ্যে আছেন সুদীপ্ত। তো তার কাছ থেকে চলুন শুনে নিই রবি ঠাকুরের বাকি কিছু কাহিনী। আচ্ছা, তাহলে রবীন্দ্রনাথের ছোটবেলাটা তাহলে আমরা পরে একটু উইকিপিডিয়া চলে যাই। উইকিপিডিয়াতে রবীন্দ্রনাথ ছোটবেলাটা তাহলে একটু গুছিয়ে তাহলে বলতে পারি। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার, আমরা সবাই জানি এটা কম বেশি, বিখ্যাত এক ব্রাহ্মণ জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয় থেকে শিক্ষালাভ তিনি করেন, গৃহশিক্ষক রেখেই তিনি পড়াশোনা চালিয়ে গেছেন। এবং সব থেকে আশ্চর্য বিষয়, মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন, যা আমরা স্বপ্নেও কোথায় কখনো ভাবতেও পারি না। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয়। সত্যি কি অদ্ভুত না? 8 বছর বয়স থেকে কোথায় কবিগুরু তার প্রতিভার স্ফুরণ দেখাতে শুরু করে দিয়েছিলেন। কি অদ্ভুত! এবং এটি ছিল তার সর্বপ্রথম রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ড যান। হাউ মার্ভেলাস! কি অপূর্ব বিষয়! মাত্র 17 বছর বয়সে, যেখানে আমরা ভাবতেও পারি না সারাক্ষণ পড়াশুনোর জালে একটা অন্যরকম ধারাবাহিক গতে চলি, সেখানে উনি কিনা নিজের প্রতিভার পরিচয়ে এবং নিজের গুণে ইংল্যান্ড যাত্রা করেছিলেন। এবং 1883 সালে তার বিবাহ হয় মৃণালিনী দেবীর সাথে। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন, এবং 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। 1905 সালে
তিনি বঙ্গভঙ্গ আন্দোলনে বেশ জড়িয়ে পড়েন। তারপর ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু 1919 সালে আমরা সবাই জানি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দায় এবং সেই ঘটনার দুঃখে শোকে তিনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা, ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ধরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ধরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও গো, আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। দেখলাম কাবেরী ঘোষের পরিবেশনায় একটি সুন্দর নৃত্য, তোমার খোলা হাওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনের সাথে জড়িয়ে আছেন প্রতিটা মুহূর্তে। তিনি বাঙালি জীবনের প্রতিটা মুহূর্তকে যাপন করে গিয়েছেন। সেই যাপনকে আমরা চলচ্চিত্রের মাধ্যমে এই ফিল্ম জগতের মানুষেরা তুলে ধরার চেষ্টা করি, যারা পরিচালনায়, পরিবেশনায়, সঞ্চালনায় এই ধরনের সমস্ত ক্রিয়েটিভিটির সাথে যুক্ত। তারা বারবার নতুন কিছু করতে গেলে রবীন্দ্রনাথকে মনে করি। তাই ফিল্ম জগতে রবীন্দ্রনাথের কি ভূমিকা তা আমরা জেনে নেব সুদীপ্তর কাছ থেকে।
তো তাহলে এই প্রসঙ্গে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা বার্তা দেবো, সেটা হচ্ছে আমরা তো থিয়েটার, নাটক, ফিল্ম এসবের নিয়ে কাজ করি, বা এগুলোই আমাদের বলতে পারেন পেশা। তাই সেক্ষেত্রে রবীন্দ্রনাথকে জানাটা কিন্তু অতি আবশ্যকীয়, কারণ এই তিনটি জগতেই কবিগুরু রবীন্দ্রনাথের রয়েছে অবাধ বিচরণ। এবার তাহলে আমরা একটু জেনে নিই যে বাংলা সিনেমা বা বাংলা চলচ্চিত্র জগৎ আমাদের কবিগুরু দ্বারা কতটা ঋদ্ধ, একটু দেখে নেওয়া যাক। চোখের বালি, সাল 2003। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। সম্পর্কের টানাপোড়েনের যে সমীকরণ তার কলমে সে সময় উঠে এসেছিল, তা আজকের দিনে দাঁড়িয়েও সমাজের কাছে সমান তাৎপর্য বহন করে চলেছে। অভিনয় ছিলেন ঐশ্বর্য রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও টোডা রয় চৌধুরী। 1964 চারুলতা। সত্যজিৎ রায় পরিচালিত এই ছবির গল্প নেওয়া হয়েছিল মূলত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নষ্টনীর উপন্যাস থেকে, যেখানে মেয়েদের চৌহদ্দির মধ্যে থেকেও কতটা সাহসিকতা এবং বুদ্ধির জোরে নিজেদের জায়গা করে নিতে হয় তা তিনি দেখিয়েছিলেন। মাধবী মুখোপাধ্যায় ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। কাবুলিওয়ালা, সাল 1957। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা ছোট গল্প থেকে নেওয়া এই ছবির কাহিনী মানুষের প্রতি বিশ্বাস, সারল্যতা ও আবেগ কতটা তাৎপর্য বহন করে তা এই ছবির প্রতিটি ভাষায় স্পষ্ট করে। আর গল্পে তার কলম অনায়াসে বলে যায় এক নিপাট স্নেহের কথা। অভিনেত্রী দেবশ্রী রায় এই ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় পাঠ করেন। সাল 1966। সিনেমা অতিথি। পরিচালক তপন সিনহা এই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তৈরি করেছিলেন, যেখানে তারা নামে একটি ছেলে যে তার বাড়ির প্রতি স্বভাবতই দুর্বল, তারই নানান খুঁটিনাটি ছোট ছোট আবেগগুলো নিয়ে তৈরি মজার এই গল্পের পটভূমি। ঘরে বাইরে, সাল 1984। পরিচালক সত্যজিৎ রায় রাজনৈতিক পটভূমিতে এই ছবিকে সাজালেও রবীন্দ্রনাথ ঠাকুরের কলম থেকে জাতক এই গল্পের পটভূমি ছিল যথেষ্ট বাস্তববাদী। তিনটি চরিত্রের ত্রিকোণ প্রেমের গল্পে গাঁথা এই ছবির ভিত বিমলা, সন্দীপ ও নিখিলেশ। অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও ভিক্টর ব্যানার্জি। চতুরঙ্গ, সাল 2008। সুমন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রেক্ষাপটেও রবীন্দ্রনাথের অবদান অসামান্য। তারই গল্প অনুসারে তৈরি এই ছবি, যেখানে বাংলা ছবি এক বিশেষ সামাজিক স্তরের বিবরণ ফুটে উঠেছে গল্পের মাধুর্যতা। ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও জয় সেনগুপ্ত। এরার 4 অধ্যায়, সাল 2012। পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির মূল প্রেক্ষাপট রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 4 অধ্যায়। দেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটের উপর নির্ভর করে তৈরি গল্প এই ছবির মূল পটভূমি।
দত্তের কণ্ঠে মোর বিনা ওঠে কোন সুরে বাজি এটি অন্যতম সৃষ্টি রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের জীবন বহু ওঠাপড়া সমন্বিত। তার জীবনে প্রেম এসছে, দুঃখ এসছে, খুব অল্প বয়সে তিনি প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। তার এই জীবনের কাহিনীগুলো প্রকৃতপক্ষে প্রতিফলিত হয়েছে তার লেখনীর মাধ্যমে। তার লেখনীতেও আমরা দেখতে পাই প্রেম, দুঃখ, বিরহ, আনন্দ, সমস্ত মুহূর্ত। তাই এই সমস্ত গল্প নিয়ে নতুন কি ভাণ্ডার এনেছে সুদীপ্ত, তা একবার শুনে নিই, চলুন। দেখো, প্রথম কথা বলে রাখি, প্রথম কথা বলাটা ভুল। রবীন্দ্রনাথ তার শৈশব, যৌবন, পৌরুষ, বার্ধক্য, তিনি জন্ম থেকে শেষ পর্যন্ত মানে তিনি একটা তিনি বলা ভুল, তার জীবদ্দশায় তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করেছেন সেটা একটা অসীম অতল সমুদ্রের সমান। আমরা তা সবটা জেনে উঠতে পারবো না। সো যতটা আমরা জানি বা যতটা আমাদের সীমিত জ্ঞানের মধ্যে আছে হাতের কাছে, ততটুকুই আমরা হয় দর্শক বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব। তাহলে দেখে নেওয়া যাক। 1901 সালে রবীন্দ্রনাথ সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1888 সালে একটি আশ্রম ও 1891 সালে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। আশ্রমের আম্রকুঞ্জ উদ্যানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ চালু করেন ব্রহ্মবিদ্যালয়, যা ব্রহ্মচর্যাশ্রম নামেও খ্যাত। 1902 সালের 23শে সেপ্টেম্বর মাত্র 30 বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান। এরপর 1903 সালে 19 সেপ্টেম্বর কন্যা রেণুকা ও 1905 সালে 19 জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও 1907 সালের 23 নভেম্বর কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথের মৃত্যু হয়। এসবের মধ্যেই রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। 1906 সালে তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্র ঠাকুরকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান আধুনিক কৃষি ও গোপালন বিদ্যা শেখার জন্য। এই সময় শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয়ে অর্থ সংকট তীব্র হয়ে ওঠে। পাশাপাশি পুত্র ও জামাতার বিদেশে পড়াশোনা হয়ে ওঠে ব্যয়ভার, এবং সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরকেই বহন করতে হতো। এমত অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীর গয়না, পুরীর বসত বাড়ি বিক্রি করতে বাধ্য হন। ইতিমধ্যে অবশ্য বাংলা ও বহির্বঙ্গে রবীন্দ্রনাথের খ্যাতি বেশ ছড়িয়ে পড়েছিল। 1901 সালে নৈবেদ্যে ও 1906 সালে খেয়া কাব্যগ্রন্থের পর 1910 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোক কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোক কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দলে, তোমার ঝাউয়ের দলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায়
তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলো, তোমার চাঁদের আলো নীলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। গ্রীষ্মের এই তাপপ্রবাহের মধ্যে এক টুকরো ফাগুন এনে দিল আমাদের মাঝে সুচরিতা মণ্ডল তার নাচের মাধ্যমে। রবি ঠাকুর আমাদের বাংলা সাহিত্যকে সারা জীবন ধরে শুধু দিয়ে গেছেন। কতটুকু পেয়েছেন তা আমাদের জানা নেই, যতটুকুই বা পেয়েছেন তা হয়তো তার মৃত্যুর পর আমরা যাপন করেছি। প্রতিবার তার জন্মদিন, তার মৃত্যুদিন আমরা পালন করি, কিন্তু তিনি কি দেখতে পান তাও আমাদের জানা নেই। তার অবদান বাংলা সাহিত্যে অবর্ণনীয়। চলুন তার বাংলা ভাষায় যে এত অবদান বা ইংরেজি ভাষাতেও তার যে এত অবদান, তার থেকে তার কি প্রাপ্তি হয়েছিল তা জেনে নিই সুদীপ্তর কাছ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে ছিলেন বিহারীলাল চক্রবর্তীর অনুসারী কবি। তার কবি কাহিনী, বনফুল, ভগ্নহৃদয় তিনটি কাব্য বিহারীলালের প্রভাব সুস্পষ্ট। সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্রনাথ নিজের বক্তব্য প্রকাশ করতে শুরু করেন। এই পর্বের সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কড়ি ও কোমল কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু ছিল মানব হৃদয়ের বিষণ্ণতা। এছাড়াও তার সৃষ্টিতে রয়েছে নৈবেদ্যে, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি আরও নানান কাব্যগ্রন্থ। 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটলে বলাকা কাব্যে রবীন্দ্রনাথের কবিতায় আধ্যাত্মিকতার চিন্তার পরিবর্তে আবার মর্ত্য জীবন সম্পর্কে আগ্রহ ফিরে আসে এবং সেই সময়কার সমসাময়িক নারী জীবনের সমস্যাগুলি তিনি তুলে ধরেন। এরপর পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলী নামে 4টি গদ্যকাব্য তার প্রকাশিত হয়। জীবনের শেষ দশকে কবিতার আঙ্গিক ও বিষয়বস্তু নিয়ে কয়েকটি নতুন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ। এই সময়কার রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে, শেষ লেখা কাব্যে মৃত্যু ও মর্ত্যবীতিকে একটি নতুন আঙ্গিকে তিনি পরিস্ফুট করেছিলেন। শেষ কবিতা তোমার সৃষ্টির পথ মৃত্যুর 8 দিন আগে মৌখিকভাবে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কবিতায় মধ্যযুগীয় বৈষ্ণব পদাবলী, উপনিষদ, কবিরের দোহাবলী, লালনের বাউল গান, রামপ্রসাদ সেনের শাক্ত পদাবলী সাহিত্যের প্রভাব লক্ষিত হয়। তবে প্রাচীন সাহিত্যের দুরূহতার পরিবর্তে তিনি এক সহজ সরস কাব্য রচনার আঙ্গিক গ্রহণ করেছিলেন। আবার 1930-এর দশকে বেশ কিছু পরীক্ষামূলক লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যে আধুনিকতা ও বাস্তববোধের প্রকাশ করেছিলেন কবি। বহির্বিশ্বে তার সর্বাপেক্ষ সুপরিচিত কাব্যগ্রন্থটি হল গীতাঞ্জলি এবং বর্তমান জগতে বা বর্তমান সময়ে যারা গায়ক গায়িকা তাদের প্রথম পছন্দ গীতাঞ্জলি, এবং এই গীতাঞ্জলি ছাড়া গান শিল্প সম্পূর্ণভাবে অসম্পূর্ণ। আমরা শুনলাম রবীন্দ্রনাথের প্রাপ্তির কথা। তার প্রাপ্তি কখনো শেষ করা যাবে না, তার অবদানও আমরা কোনোদিন ভুলতে পারবো না। তার অবদান থেকে গেছে কবিতা, গল্প, গান, ছোট গল্প সব কিছু নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানও নাচ, গান, গল্পে জমে উঠেছে। এবং রবীন্দ্রনাথের একটি অন্যতম কীর্তি হচ্ছে তার নাটক, ছোট নাটক। আমাদের MFS প্রযোজিত আজকের একটি অন্যতম রবীন্দ্রনাথের লেখা ছোট্ট নাটক ছাত্রের পরীক্ষা আয়োজিত হতে চলেছে। তাতে রয়েছেন সায়নদীপ নিয়োগী, কালাচাঁদ মাস্টার, সৌরভ সাহা, মধুসূদন এবং সায়ন মণ্ডল অভিভাবকের চরিত্র। দেখতে থাকুন আমাদের আজকের নাটক ছাত্রের পরীক্ষা।
তবে ব্যাপারটা বুঝতে পারছো? মধুসূদন কেমন পড়াশোনা করছেন কাঁচাবাবু? আগে মধুসূদন দুষ্ট বটে, কিন্তু পড়াশোনাটা খুব মজবুত। যেগুলো পড়ায় সেগুলো একবার বই দুবার বলে দিতে হয় না। বটে, আজকে একবার পরীক্ষা করে দেখবো। তা তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছে যে আজও পিঠটা চড়চড় করছে। আজ আমি এর শোধ তুলবই, আজ আমি একে তাড়াবই। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা পড়িয়ে দিয়েছেন তা সব মনে আছে। উদ্ভিদ কাকে বলে বলো দেখি? যা মাটি ফুঁড়ে ওঠে। একটা উদাহরণ দিয়ে দেখি। খেয়েছো? এই 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 কি বললি রে? রসুন মশাই, রসুন। এখন কিছু বলবেন না। আচ্ছা, তুমি তো পদ্য পাঠ করেছো, কাননে কি ফোটে বলো তো? কাঁটা। কি মশাই, আমি ভুল বললাম নাকি? সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাস কি বলছে? পোকায়। এই আরে মশাই, মিছিমিছি মারছে মরছি, সিরাজউদ্দৌলা কেন, পুরো ইতিহাসটাকেই পোকায় কেটেছে। দেখুন। ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি? একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা, কর্তা উপরে জয় মুন্সি। কেন বলো তো? উনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আগে মাথা নয়, ওটা তোমার পিঠ। ষষ্ঠীধর পুরুষ কাকে বলে? জানি না। ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠীধর পুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30টার সন্দেশ দিয়ে বলা হয়েছে যে 5 মিনিটের সন্দেশটা খেয়ে বাকিটা ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে 2 মিনিট সময় লাগে। তা তুমি তোমার ভাইকে কটা দেবে? একটা বলো। কেমন করে? সব খেয়ে ফেলবো, একটা বলবো না। আচ্ছা, একটা বট গাছ যদি প্রত্যেক 1 ইঞ্চি করে উঁচু হয়, যে বট বৈশাখের পয়লায় 10 ইঞ্চি হয়, সেটা সামনের বৈশাখে কতটা ইঞ্চি হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে বলতে পারবো, আর যদি সোজা সিধে বরাবর ওঠে তাহলে মেপে দেখলেই ঠাওর হবে, আর শুকিয়ে গেলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি করে না। লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করে দেবো। ওই মারের চোটেই তো সোজা বেঁকা জিনিসও সোজা হয়ে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারামারি করে খুব অল্প কাজই করে। কথায় আছে, গাধাকে পেটালে ঘোড়া করা যায় না, কিন্তু ঘোড়াকে পেটালে গাধা করা যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে। আর মার খেয়ে মরে আমার ছেলেটাই। আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন। আমার মধুসূদনের পিঠ জুড়ো, আমি ওকে দিই। আহ, বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিনে এই ছেলেকে পড়িয়ে আমি 5 টাকা পাই। সে মেহনতে মাটি কোপালে কিনে 10 টাকা পাই। দেখলাম আজকের নাটক ছাত্রের পরীক্ষা। এই নাটকের পরিচালনায় ছিলেন আমাদের দলের গ্রুপ হেড শ্রী দীপ চট্টোপাধ্যায় মহাশয়, এবং সহপরিচালনায় আমার পাশেই বসে আছেন শ্রী সুদীপ্ত কর্মকার। আমাদের এই রবীন্দ্র জয়ন্তীটা খুব হুট করে প্ল্যান হয়েছিল, এবং সত্যি কথা বলতে সবাই মিলে পারফর্ম করা, রেডি করা, এটা একটা অদ্ভুত প্রস্তুতি আর কি। তো সব কিছু মিলে একটা অন্যতম এফার্ট, এবং যেটা ভাবতে ভালো লাগে আর কি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালির জীবনে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যে আমাদের এই যে সৃষ্টি নিয়ে নিয়মিত কাজ করছি, এই নিয়মিত কাজ করার পেছনে যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে জানা। গোধূলির একটা মেসমেরাইজিং ভয়েস, যদি ওর হোস্টটা না থাকতো হয়তো এই শোটা নামতো না। সুদীপ তো অনেকটা রিসার্চ করেছে, অনেকটা
ডেটাস কালেক্ট করেছে এবং ওর নিজস্ব একটা প্রয়াস রয়েছে, যেটা দিয়ে আমরা আরেকটা সেকশন করতে পেরেছি। আর ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেসগুলো তো রয়েছে। নাটকের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা খুব কম সময় পেয়েছিলাম এটাকে রিহার্স করার জন্য। ফাইনালি শ্যুট করে সেটাকে প্রপারলি এডিট করে শোটা পুরোটা নামানোটা হচ্ছে 1 উইক জব, এবং সব কিছু মিলে 25শে বৈশাখের একটা প্রয়াস আমার বেশ ভালো লেগেছে। আমরা জানলাম রবীন্দ্রনাথ সম্পর্কে আজকে অনেক কিছু। সব কিছুর যেমন শেষ থাকে, রবীন্দ্রনাথেরও শারীরিক শেষ হয়েছিল একটা সময়, যদিও তাকে কখনো শেষ করা যায় না। রবীন্দ্রনাথকে আমরা এক জীবনে কখনো শেষ করতে পারবো না, তথাপি কেউই পারবে না। তবুও তার জীবনে শেষ এসেছিল। কিভাবে এসেছিল তা জেনে নেব সুদীপ্তর কাছ থেকে আজকের আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে। শেষ জীবন তো সবারই কিছু সুখকর হয় না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় সম্পূর্ণ অন্য গ্রহের একটি প্রাণী ছিলেন। তিনি তার শেষ জীবনে এত রোগ ভোগ, শারীরিক অসুস্থতা, দুর্বলতা, নানান সমস্যার মধ্যে দিয়েও তিনি তার শেষ সম্বলটুকু দিয়ে কাব্য বা সাহিত্যের কিছু আনুষঙ্গিক আরও বেশি মাত্রায় খুঁজে পেয়েছিলেন, বা বলা যায় সেগুলোকে অনুধাবন করার চেষ্টা করেছিলেন, বা হয়তো এটাও বলা যায় তিনি দেখিয়ে দিয়েছেন মৃত্যুকেও জয় করা যায়। তাই বোধহয় তার কাছ থেকেই আমরা পেয়েছি মৃত্যুঞ্জয়। দেখে নেওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবন মূলত কবির দীর্ঘ অসুস্থতার সময়। এই সময় রবীন্দ্রনাথ তার রচনায় মূলত মৃত্যুর প্রকৃতি অনুধাবনে মনোনিবেশ করেছেন। বিভিন্ন রাষ্ট্র পরিভ্রমণ করে মানব জাতির মধ্যে বিভাজন সৃষ্টির হীনতা সম্পর্কে রবীন্দ্রনাথের যে নিজের মত সুদৃঢ় হয়। 1932 সালের মে মাসে তিনি ইরাকের একটি বেদুইন শিবিরে গেছিলেন। সেখানে এক উপজাতীয় নেতা তাকে বলেন, আমাদের মহানবী বলেছেন তিনি সত্যিকারের মুসলমান, যার বাক্য বা কর্মের দ্বারা তার ভ্রাতৃ প্রতিম মানুষগুলির ন্যূনতম ক্ষতিসাধন হয় না। কবিতার ডায়েরিতে লিখেছেন, চমকে উঠল, বুঝলুম তার কথাগুলি মানবতার প্রতীক। গানে, গল্পে, কবিতায়, আড্ডায়, নাচে, নাটকে আজ আমাদের সন্ধ্যা বর্ণাঢ্য হয়ে উঠেছে। রবি ঠাকুরকে আমরা একটা সন্ধ্যায় কখনো ধরে রাখতে পারবো না, সারা জীবনেও হয়তো ধরে রাখতে পারবো না। তাও চেষ্টা করব কিছু কিছু সুন্দর মুহূর্ত রবি ঠাকুরকে দিয়ে কাটানোর জন্য। সেই চেষ্টাটুকুই আজ এবিপিসির তরফ থেকে আমরা করলাম। আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ। আমি গোধূলি, আবার দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়, সে রবীন্দ্রনাথ হোক বা অন্য কিছু। এই আড্ডার সময় শেষ হয়ে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে গেলে কোনো সময় যথেষ্ট নয়, দরকার একটা জীবন, বা হয়তো একটা জীবনের পরিপূর্ণ সময়টাও খুব যথেষ্ট নয়। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তো কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়। তিনি একজন অতল অসীম পাহাড় বা সমুদ্রের সমান, যার অতলে যত যাওয়া যায় ততই রহস্য, ততই জানা, ততই অজানা। জানার থেকে অজানাটাই বেশি। তাই দেখা হবে আরও এক আড্ডায়, কোনো এক অন্য ক্ষণে, অন্য সময়ে, অন্য বেশে, অন্য রূপে। দেখা হবে আবার।